আজকের ব্লগে আপনাদের বলবো লন্ডনের বেশ কিছু এমন জায়গার কথা যেগুলি এক কথায় ম্যাজিক্যাল। কেন বলছি সেটা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে কিন্তু গল্প শেষ নয়, গল্প শুরু। কারণ আজকে আমরা পাড়ি দেব একটা সোলো ট্রিপে ইউরোপের মূল ভূখণ্ডে। পৌঁছে যাব বেলজিয়াম দেশের রাজধানী ব্রাসেলসে, তাও আবার মাঝরাতে। অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে আমি শেষ পর্যন্ত কী রকম ঘুরলাম এই গোটা ট্রিপে, সেই গল্পই থাকবে দুটি ব্লগে। আজকে নিয়ে এসেছি তার প্রথম পর্ব। তো 10 বছরের এই একা ঘোরা বা সোলো ট্রিপের যে নেশা, সেটাও আমি ছাড়তে পারছি না। আমাকে একটুখানি লোকই বলতে পারেন। সবাইকে নমস্কার, আমি সৌমি দাঁড়িয়ে রয়েছি ইউস্টোন রেলওয়ে স্টেশনে লন্ডনের। তবে আমি আরেকটু এগিয়ে যাব, যেখানে রয়েছে আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। সেখান থেকে ট্রেন ধরবো, মানে বুঝতেই পারছেন একটা নতুন যাত্রার গল্প শুরু হতে চলেছে। আর নতুন যাত্রা মানেই নতুন ব্লগ। চলুন শুরু করা যাক গল্পটা। সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল, যেখান থেকে প্রকৃত গল্পের শুরু। এই যে গথিক স্থাপত্যের আর লাল ইটের সুবিশাল ইমারতটি দেখছেন, এটা আসলে সেই দরজা যেটা দিয়ে লন্ডন থেকে আপনি পৌঁছে যাবেন সরাসরি ইউরোপীয় মূল ভূখণ্ডে। আর সেই ম্যাজিক দরজার কাছে পৌঁছানোর আগেই আমার অবস্থা দেখুন, জুতোটা গেছে ছিঁড়ে। শুরু করি একদম শুরুর থেকে। বার্মিংহাম থেকে আমি এসে পৌঁছেছি লন্ডন ইউস্টোন স্টেশনে। পেটে প্রবল খিদে, ব্যাগে একটাই কলা। বসলাম নান্দোস বলে একটা রেস্তোরাঁয়। পেট পুড়ে খেয়ে লন্ডন ইউস্টোন থেকে সামান্য হাঁটা দূরত্বেই কিন্তু অবস্থিত এই সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল। 1868 সালে প্রথম খোলা হয় এই স্টেশনটি। তখন নাম ছিল কেবল সেন্ট প্যানক্রাস স্টেশন। আর স্থাপত্যের দিক থেকেও ছিল এক আশ্চর্য সৃষ্টি করেছিলেন স্যার জর্জ গিলবার্ট স্কট। এখানে একটু আলো কম, যাই হোক দাঁড়ালাম একটুখানি, ভেতরে ঢুকে যাবো এরপরে। আর মানে কি বলবো, একটু তো মনটা খারাপ হচ্ছে, মায়ের মন। কিন্তু 10 বছরের এই একা ঘোরা বা সোলো ট্রিপের যে নেশা, সেটাও আমি ছাড়তে পারছি না। আমাকে একটুখানি লোকই বলতে পারেন। যাই হোক, নিজের খেয়াল রাখাটা মনে হয় খুব একটা খারাপ কোনো ব্যাপার না। আমার মনে হয় সবচেয়ে বেশি ওটাকে প্রায়োরিটাইজ করা উচিত, তবেই আমরা সবাইকে ভালো রাখতে পারবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক নতুন একটা গল্পের অন্বেষণে, সৌমির সাথে, বং ট্রটরের সাথে, বেলজিয়ামের উদ্দেশ্যে। বেলজিয়াম মানে কত বড় দেশ হবে একটা। আমার মনে হয় বেলজিয়ামের থেকেও বোধহয় পশ্চিমবঙ্গ বড়। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না আমার চোখ মুখের কীরকম অবস্থা। যাই হোক, আমার মানে মাথাও ধরে আছে আজকে, মানে যেভাবে বেরিয়েছি আর কি। চশমা রয়েছে, চশমা ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু করি আর কি, কাজের সময় করি, অন্যান্য সময় করি না, তবে এখন করতে হবে। তো যাই হোক, এরকম অবস্থা তো খুব ভালো লাগছে বেরোতে, যে একা একটুখানি বেরোনোর সুযোগ পেয়েছি। মাত্র 1.5 দিনের একটা ট্রিপ। দেখা যাক ট্রিপটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করে নেব সমস্তটা। ইউরোপের মানচিত্রের মাঝখানটায় যদি আঙুল রাখেন, ঠিক সেখানেই আছে এক রঙিন, ঐতিহাসিক আর সংস্কৃতির শহর, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। আজকে আমার গন্তব্য সেই জায়গায়। আর এই ব্রুসেলস বা ব্রাসেলস কিন্তু শুধু বেলজিয়ামের নয়, বরং গোটা ইউরোপের রাজনৈতিক হৃদয়। কেন বললাম সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন। আর আমরা কিন্তু ঢুকে পড়েছি সেন্ট প্যানক্রাসের ভেতরে। বেশ কিছু আন্তর্জাতিক ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে। তবে এখানে আসলে সবচেয়ে বেশি যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে এই ভাস্কর্য, যার নাম দ্য মিটিং প্লেস। এক পুরুষ আর এক নারীর আলিঙ্গনের দৃশ্য। এটা যেন বলছে লন্ডনের প্রেম, বিদায় আর পুনর্মিলনের গল্প। সেন্ট প্যানক্রাস আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটি অবস্থিত ইউস্টোন আর এই যে সামনে দেখা যাচ্ছে কিংস ক্রস স্টেশন, এই দুটির মাঝখানে। কিংস ক্রস মানে সেই বিখ্যাত হ্যারি পটারের শুটিংয়ের জায়গা। এখানে দুটো শুটিং স্পট আছে। আর যা বুঝলাম, আমি একটু
তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যের ট্রেনের জন্য, হাতে সময় আছে, চলুন চট করে দেখে ফেলি জায়গা দুটো। আমি টিকিট কাটিনি, তবে যতদূর সম্ভব এটাই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন ছবিতে তোলা দৃশ্যের সেই ফুটব্রিজ। এই ট্রেনগুলো কিন্তু ইংল্যান্ডের বাইরে যাবে না, এগুলো কিন্তু এডিনবার্গে যাওয়ার ট্রেন, গ্লাসগো যাওয়ার ট্রেন, এগুলো কিন্তু মানে ডোমেস্টিক ট্রেনগুলো। ইন্টারন্যাশনাল আমি যেখানে এসেছি মানে সেন্ট প্যানক্রিয়াস। লন্ডনে এই মুহূর্তে শেক্সপিয়ার, আইজ্যাক নিউটনের পরে মনে হয় সবচেয়ে বেশি বিখ্যাত হ্যারি পটার, কারণ হ্যারি পটারের শুটিংয়ের জায়গাগুলি দেখানোর জন্য বিশেষ ট্যুরও করা হয়। দরকার নেই, আপনারা চলে আসুন এই কিংস ক্রস স্টেশনে। এখানে প্ল্যাটফর্ম 9 আর 10-এর মধ্যে দেখতে পারবেন সেই আইকনিক দৃশ্যের ঝলক প্ল্যাটফর্ম 9 3/4-এ। আর সবাই বিভিন্নভাবে এখানে পোজ দেয়। সামনে দেখুন একটা সুটকেস মতো রাখা রয়েছে, ওপরে একটা পাখির খাঁচা, আর এইভাবে কিন্তু আপনি পোজ দিতে পারবেন। এবং এখানে হ্যারি পটার পাশেই একটা দোকানও রয়েছে হ্যারি পটারের, সেই দোকানে বললে পরে কিন্তু আপনার ছবিও তুলে দেবে। আমার একটা ব্লগ আছে এটার ওপরে, সেটা দেখতে পারেন। আজকে দেখিয়ে দিলাম যে আপনারা সেন্ট প্যানক্রিয়াসে আসলে পরে যদি হ্যারি পটারের খুব বড় ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এটা দেখতে পারেন এসে। একবার ভিড়টা দেখুন, এখনো টিকিট নেই কোনো, কিন্তু মানুষের শুধু ভিড়, খুব অর্গানাইজড ভাবে হচ্ছে। এই যে এটা হচ্ছে হ্যারি পটার শপ। এখানে এসে যদি আরো বেশি ভক্ত হন, যে প্ল্যাটফর্মে ছবি তুলেই ক্ষান্ত হবেন না, তাহলে এখানে এসে প্রচুর টাকা খরচ করে ভীষণ দামি সমস্ত কিছু আমি আগে এসে দেখে গেছি, হয় সেটা যার যার ইচ্ছে, অবশ্যই সেটা নিয়ে একেবারেই কোনো বক্তব্য নেই, কিনতেই পারেন। আর তারপরে এই মানে বিপুল মানে জনসমুদ্রে আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। 30 পাউন্ডের বিনিময়ে আপনাকে 3টে ছবি দেবে। আর মোটামুটি এটাই তথ্য দেওয়ার ছিল। যদি সেন্ট প্যানক্রিয়াসে আসেন, তার পাশেই এই কিংস ক্রস রেলওয়ে স্টেশনটিও অবস্থিত। চলুন এবারে ফিরে যাই সেন্ট প্যানক্রিয়াসে। আপনাকে কিন্তু এখানে এসে খুঁজতে হবে ডিপার্চার, ইন্টারন্যাশনাল ডিপার্চার, আন্তর্জাতিক যে ট্রেনগুলি সেগুলি কোথা দিয়ে ছাড়বে, কোন টার্মিনাল থেকে ছাড়বে। সেখানে গিয়ে আপনাকে যে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু পূরণ করতে হবে। মোটামুটি ট্রেন ছাড়ার 1.5 ঘন্টা আগে অবশ্যই কিন্তু এসে পৌঁছে যাবেন এই স্টেশনে। এই যে ইন্টারন্যাশনাল ডিপার্চার্স দেখাচ্ছে, ইউরোস্টার আমার ট্রেন। ইউরোস্টার এখানকার অত্যাধুনিক ট্রেন, যেটা সমুদ্রের নিচের টানেল দিয়ে নিয়ে যায়, কারণ লন্ডন একটা আইল্যান্ড, চারিদিকে সমুদ্র। আমার ট্রেন মানে ব্রাসেলসে যাওয়ার ট্রেনের সময় যদিও এখনও দেখাচ্ছে 7:34, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যা দেখছি, প্যারিসের ট্রেনই এখনও পৌঁছয়নি এসে, মানে ট্রেন কিন্তু আজকে বেশ বিলম্বিত, আসতে দেরি হচ্ছে, মানে ছাড়তেও দেরি হবে। আজকের দিনটা বেশ নাটকীয়ই বলতে হবে, মানে উঠলো বাইতো কটক যাই, দুপুরবেলায় হঠাৎ করে পরিকল্পনা করে বেরিয়ে পড়েছি, জুতো ছিঁড়ে গেছে, জ্যাকেট আনতে ভুলে গেছি, ব্যাগে একটা মাত্র কলা নিয়ে, পাসপোর্ট আর টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়েছি একটা সোলো ট্রিপের উদ্দেশ্যে। ইউরোস্টারের অনলাইন বুকিং করেছি, ট্রেনের দাম লেগেছে 360 পাউন্ড। আজকের যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে ইউরোস্টারে করে যাত্রা। ইউরোপে এই ট্রেনটা ভীষণ বিখ্যাত, তো সেই ট্রেন যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নেব। এইখানে ল্যাপটপ, মোবাইল চার্জ করার জায়গা রয়েছে। এখানে প্রেটে ম্যাঞ্জার, এটা একটা খুব বিখ্যাত কফি শপ চেন ইংল্যান্ডে, ইংল্যান্ডের বাইরেও পাবেন, ইউরোপেও আছে এটা। আর এই যে এটিএম মেশিন, যত ইচ্ছে টাকা তুলুন। আর কিন্তু যেটা নেই এখানে সেটা হচ্ছে জুতো কেনার দোকান একটা। তাড়াতাড়ি বেরিয়ে দৌড়তে গিয়ে না জুতোটা আমার ছিঁড়ে গেছে। ট্রেন ভীষণ দেরি করছে, মানে ডিলেড আর কি, সমস্ত ট্রেন, প্যারিসের ট্রেন, বেলজিয়ামের ট্রেন। আমার ট্রেন 8 ঘন্টা দেরিতে ছাড়বে বলছে, মানে 8:10, 8 ঘন্টারও বেশি। ডিপার্চারের জায়গাতে এই একটাই কফি শপ রয়েছে যার নাম প্রেট, খুব বিখ্যাত একটা ব্রিটিশ চেন। আর এখান থেকে আমি জুস আর জল নিয়ে নিয়েছি, এছাড়াও বেকারি আইটেম থাকে, স্যান্ডউইচ থাকে। খাবার নিলাম না, পেট এখনো বেশ ভরা রয়েছে। ট্রেন প্রায় 8 ঘন্টা বিলম্বিত, তবে ফাইনালি আমাদের ডাক পড়ে গেছে, আমরা যাচ্ছি এখন ট্রেনের উদ্দেশ্যে।
জুতো ছিঁড়ে গেছে, জ্যাকেট নেই, শীত শীত করতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা আরও মর্মান্তিক হতে পারতো যদি আমার পেটটাও খালি থাকতো, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে পেটটা ভরা আছে, না তো আমার জন্য খুব কষ্টকর হতো আর আপনাদেরও দেখতে খুব খারাপ লাগতো যে আমি এভাবে ট্রাভেল করছি। ইউরোস্টার কিন্তু সত্যি স্টার। শেনজেন ভিসা থাকলে পরে লন্ডন থেকে এই ট্রেন আপনাকে খুব অল্প সময়ের ব্যবধানে পৌঁছে দেবে ইউরোপীয় মূল ভূখণ্ডে, যেমন প্যারিস বা ব্রুসেলস। আর যে কোনো একটি দেশকে বেস করে নিন আর ঘুরে নিন আশেপাশের 4-5টা দেশ খুব অল্প সময়ে। এই 6 নম্বর কোচে ঢুকতেই উঠলাম আর কি, উঠতেই ওয়াশরুম, এখানে আপনার ওয়েস্ট ফেলার জায়গা রয়েছে, আবর্জনা ফেলার জায়গা রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা রয়েছে এখানে। ইউরোস্টারকে ইউরোপের বুলেট ট্রেন বলাই যায়। আমার প্রথম বুলেট ট্রেনের অভিজ্ঞতা হয়েছিল চীনে, যেখানে ট্রেন চলেছিল প্রায় 302 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। এটা গড়ে আমি বলছি। আর এইটা দেখে আমার একেবারে ঘুম উড়ে গেল, মনে হচ্ছে এখন কতক্ষণ আমি ক্যাফেটা খুঁজে বের করব। ট্রেনে আছে ওয়াইফাইয়ের ব্যবস্থা। আর এখন যে অভিজ্ঞতাটা বিশেষ করে বলার, ইউরোস্টার ট্রেন এখন যাচ্ছে সমুদ্রের নিচ দিয়ে প্রায় 100 মিটার গভীর টানেল পার হয়ে। টানেলের দীর্ঘ প্রায় 51 কিলোমিটার আর ছুটে যাচ্ছে প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মুহূর্তে পুরো টানেল পার হতে সময় লাগবে 35 মিনিট। এই এক অনন্য অভিজ্ঞতা ইউরোস্টারের। টয়লেট কত পরিষ্কার, এখানে বাচ্চাদেরকে চেঞ্জ করবার জন্য, ডায়াপার চেঞ্জ করবার জন্য জায়গা রয়েছে। ওয়েস্ট ফেলার জায়গা, সমস্ত কিছু। আর এত ভালো লাগছে, গোটা একটা আয়না রয়েছে, আমার জুতো, কাগজের রোল রয়েছে, এখানে সমস্ত কিছু পর্যাপ্ত রয়েছে। এখানে আপনার সাবান পড়বে, এখানে জল পড়বে, এখানে হাত শুকিয়ে যাবে বা ড্রাই হবে, সব রকম ব্যবস্থা রয়েছে। এখন আমি বেরিয়ে পড়েছি ইউরোস্টার ক্যাফের খোঁজে। এতক্ষণ চারপাশে বসেছিলাম, মানে আমার সহযাত্রী একজন প্রবীণ মানুষ আর আমি মাঝখানে একটু ব্লগিং করার চেষ্টা করাতে আমার দিকে ভীষণ কটমট করে তাকান। চোখে পরিষ্কার লেখা ছিল যে একদম আওয়াজ করবে না। কি আর করা যাবে, আমি বেশ কিছুক্ষণ ওখানে আটকে পড়েছিলাম। এখন ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছি গোটা ট্রেন। তবে খুঁজে বার করব এখন ইউরোস্টার ক্যাফে। খুব দরকার আমার একটা চা বা কফির। চা হলেই ভালো হয়, তবে এখানকার চা খেলে না ঘুম আরও বেশি পেয়ে যায়। পৌঁছে গেছি ইউরোস্টারের ক্যাফেতে। আমার মনে আছে আগের বারে যে স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন, এরকম স্যান্ডউইচ এখানে পানিনি বলে বা বাগেট বলে, এই ধরনের স্যান্ডউইচ কিন্তু পাওয়া যায়, যেটা বেশ ভালোই হয় খেতে। আর তার সাথে জানেন এখানকার ট্রেনে অ্যালকোহলিক ড্রিঙ্কসও পাওয়া যায়, কারণ এখানকার লোকজন মানে সেই সমস্ত কাজগুলো করে না যেগুলো আমাদের দেশে খুব স্বাভাবিক আর কি। বুঝতেই পারছেন ইউরোস্টার ক্যাফেতে এই চিপস, কোল্ড ড্রিঙ্ক, কফি, চকলেট এই ধরনের মানে স্ন্যাক্স জাতীয় খাবারই আপনি পাবেন। আর যেটা দেখলাম রিসোতো এটা একটা ইটালীয় খাবার, যেটার মধ্যে ভাতের ব্যবহার থাকে। ভাত দিয়ে তৈরি হয় এই খাবারটি, তবে মনে হয় প্যাকেজড ফুডই। রিসোতো বা ভাত যেটা দেখলাম মনে হচ্ছে না ফ্রেশ, মনে হয় সেই কাপ নুডলসের মতনই ব্যাপার। কিটক্যাট, কুকিজ, বিভিন্ন ধরনের চিপস, জুস, আর এই যে মেনু কার্ড, এখানে দেখুন হট চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নন অ্যালকোহলিক সব রকমের ড্রিঙ্ক, তার টাকা পয়সা। হ্যাঁ, আরেকটা কথা, আপনি লন্ডন থেকে যখন আসছেন ট্রেনের মধ্যে কিন্তু আপনার থেকে পাউন্ডেও নিয়ে নেবে, অসুবিধে নেই যে আপনাকে ইউরোতেই টাকা দিতে হবে। কাজু বাদাম, ক্রিসপ হচ্ছে চিপস,
মানে গলা কাটা না, কিন্তু আমি বলবো এমনিতেই স্টেশনে যেভাবে লন্ডনে গলা কাটে সেই তুলনায় দাম ঠিকই আছে, একই রকমই দাম বলতে গেলে। কফিটা কিন্তু বেশ ভালো ছিল। আমি একেবারেই কফি প্রেমী নই, তাও বলবো বেশ ভালো ছিল। আর আমি ট্রেনে উঠলে একদম জেগে থাকতে পারি না, সমানে ঝিমিয়ে যাচ্ছি। ফ্রান্সে ঢুকে গেছি, প্রথম একটা স্টেশনে আসলো লিলি, আর এখন যাচ্ছি ব্রাসেলসের দিকে। আরও আধ ঘন্টা মতো লাগবে, আধ ঘন্টা একটু কম লাগবে। মানে এবারে ঝিমিয়েও আমি ক্লান্ত হয়ে গেছি, আর ঝিমিয়েও আসছে। মোবাইলে একটু আগে মেসেজ ঢুকলো, ট্রেন ঢুকে গেছে বেলজিয়ামে। টাইম দেখাচ্ছে এখন 11:27 ঢুকে যাবে বেলজিয়াম স্টেশনে ইউরোস্টার। কৌস্তবু ফোন করেছিল, বলল আমার হোটেলের দূরত্ব 3 থেকে 4 মিনিট রেলওয়ে স্টেশন থেকে। তাহলে মনে হচ্ছে বন্দে ভারতে বা ইউরোপের যে কোনো ট্রেনে আপনারা যখন ওঠেন, যেরকম ব্যবস্থা থাকে, আরামদায়ক সিট, সামনে পা রাখার জায়গা, জল রাখার জায়গা, সামনে খাবার রাখার জন্য টেবিল, সমস্ত কিছুই কিন্তু এখানেও রয়েছে। আর এই দুটো সিটের মাঝখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, তো এখানে সহজেই আপনি মোবাইল চার্জ করতে পারবেন। আমার কিন্তু আমি যে চার্জার ব্যবহার করি ইংল্যান্ডে, সেটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। প্রায় 11:40 বাজে, এখন ঢুকছে ব্রাসেলসে। এই পৌঁছালাম প্রায় 12:10। হোটেলে ফোন করে দেখি কেউ জেগে আছে কিনা। যাই হোক, নেমে পড়েছি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আর আমার থাকার সময়সীমা কাল রাত অবধি, কাল সন্ধে অবধি। কাল রাতের মধ্যে আমি ফেরত যাব ইংল্যান্ডে, একদম বাড়িতে। দেখা যাক একদিনে কতটা ঘুরতে পারি বেলজিয়াম। ইউরোপে আপনি প্রচণ্ড গ্রীষ্মকাল মাথায় নিয়ে আসুন, তাও মাথায় রাখবেন একটা হালকা জ্যাকেট কিন্তু ব্যাগের মধ্যে রাখবেন। দেখুন সবাই কিন্তু জ্যাকেট পরে নিয়েছে, কারণ এই যে এখন বেরোচ্ছি না, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু ইউরোস্টারের মুখের ওপরে প্রচুর ধুলো পড়ে গেছে। এটা হচ্ছে ব্রাসেলসের মিডি স্টেশন। এখানেই আর কি যত আন্তর্জাতিক ট্রেন সেগুলো এসে থামে। কোন দিকে যেতে হবে কিছুই বুঝতে পারছি না। ক্যাশ মেশিন রয়েছে স্টেশনের মধ্যে, ম্যাকডোনাল্ডস রয়েছে। যদি ম্যাকডোনাল্ডসও পাই। স্টেশনের বাইরে তো চলে এসেছি, কিন্তু জানি না এটা সঠিক পথ কিনা। দাঁড়ান দেখিনি গুগল ম্যাপ কি বলছে। কৌস্তব বললো হোটেলে ফোন করতে হবে না, তার মানে দরকার পড়লে দরজা ভেঙে ঢুকে যাব। ঠিক 7 মিনিট দেখাচ্ছে আমাকে হোটেল পর্যন্ত হেঁটে। আর এই হচ্ছে বাইরেটা, এখন তো বুঝতেই পারছেন একেবারেই মাঝরাত। ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরে কিছু ট্যাক্সি পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই বিখ্যাত মিডি রেলওয়ে স্টেশন, যেখানে আন্তর্জাতিক ট্রেনগুলি এসে দাঁড়ায়। ট্যাক্সি রয়েছে আর রাস্তায় লোকজন রয়েছে, এটাই হচ্ছে বড় কথা। বেশ অন্ধকার, কিন্তু অনেকে সাইকেল নিয়ে নিচ্ছে, যাদের সাইকেলের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। আর সামনে এই আসলে আমাকে না এই ভেতর দিয়ে আসতে হতো, মানে আমি এত কম বুঝি গুগল ম্যাপ, ভেতর দিয়ে আসলে আমি এতটা আর কি আমাকে যেটা রাস্তার গন্ডগোল হচ্ছিল সেটা হতো না। ভয় পেলেও ভয় পাওয়া চলবে না। রাস্তায় আছে, অনেকেই আছে, ছেলে মেয়ে অনেকেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাষা আর মানে কসমোপলিটন কালচার তো সব জায়গাতেই। এখানে কিন্তু ট্রাম চলে,
এই যে ট্রাম দাঁড়িয়ে আছে দূরে একটা, আর এই যে ট্রাম লাইন, ওটা মনে হয় কোনো বিগ হুইল। হ্যাঁ হ্যাঁ, যেটা নাগরদোলার মতো ইউরোপে সব শহরই থাকে, ওই বিগ হুইল। আর ইউরেকা, পৌঁছে গেছে আমার হোটেল, পেয়ে গেছি। আসলে আমি ভয় পাইনি, যেটা ভাবছিলাম আমাকে দেখে সবাই এমনিতেই ভয় পায়, কিন্তু সেটা দিনের বেলায়। রাত্রেবেলা তো দেখে কেউ চিনতে পারবে না না যে আমি, সেজন্য ভয়টা হচ্ছিল, না চিনতে পেরে যদি আক্রমণ করে দেয়। হোটেল বনপুর। আর এই হচ্ছে আমার হোটেল, চেক ইন হয়ে গেল, শুধুমাত্র পাসপোর্ট দেখালেই হয়ে যাবে। না, একেবারেই ভুল ধারণা ছিল যে হোটেলের লোকজন বোধহয় ঘুমিয়ে পড়েছে, তা একেবারেই না। আমাকে এই মেলাটা দেখিয়ে দিল একজন, যিনি বড় বড় চোখ করে আসলে বসে আছে আমাদের মতো গেস্টদের অভ্যর্থনা জানাবে বলে। বলল ওই মেলাতে যাও, বোধহয় কিছু খাবার দাবার পেয়ে যাবে। এখন বাজে প্রায় রাত 12:40। রাস্তায় এত লোক দেখে আর বুকে বল পেয়ে আমিও বেরিয়ে এসেছি। এটা অনেকটা ক্রিসমাস মার্কেটের মতো মনে হচ্ছে মেলাটা, আর ওই হটডগ জাতীয় খাবার পাওয়া যাচ্ছে। কিন্তু কপাল, আমাকে দেখেই সব দোকানের ঝাঁপ ফেলতে শুরু করলো। না, আসলে অনেক রাত পর্যন্তই মেলা চলেছে, এখন বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দেখি আর একটু চারিদিকে চোখ বুলিয়ে যদি আর কিছু পাওয়া যায়। আর দূরে দেখলাম তখন যে এই ফুড দেখা যাচ্ছে, মানে রেস্তোরাঁ খোলা রয়েছে। রাস্তায় অসংখ্য গাড়ি একবার দেখুন, আর তার সাথে সেই রকম একটা জনস্রোত, যেন আমার মনে হচ্ছে এই মেলাটার জন্যই। আর ওই যে বললাম কপাল, মরক্কোতে 2-3 দিন পর পর তাজিন খাওয়ার পরে রীতিমতো পালিয়ে বাঁচছিলাম যে তাজিন খাবো না। ব্রুসেলসে এসে সেই তাজিনের মুখোমুখি, মানে এটা একটা মরক্কান রেস্তোরাঁ। তবে সুখবর এটাই, এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা তো আমার ভীষণই প্রিয়, সেটা হচ্ছে স্প্যানিশ খাবার পায়েল্লা। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ জাতীয় বা পোকা বললেও অসুবিধা নেই, সেই দিয়ে তৈরি হয়। পায়েলা তো বলছি, তার সাথে চিংড়ি মাছ আর মুরগির মাংসের কাবাব বলেছি। এছাড়াও আপনি স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় সমস্ত কিছু পাবেন। এটা একেবারে ম্যাজিক দোকান। এখানে পাওয়া যাচ্ছে না বোধহয় এমন কিছু নেই। ইউরোপের সব রকম খাবার আর এশিয়ানদেরও মন মতো খাবার এখানে পাওয়া যাচ্ছে। এত রকমের খাবার আমি অর্ডার করেছি, কিন্তু খুব ভালো করেই জানি যে পরিমাণ মতো দিলে আমি খেতে পারবো না, তাই আমি বললাম লিটিল। এবারে ইংরেজি বেশি না জানলে পরে লোকে কথা বেশি বাড়ায় না। আমি একটু চালাকি করলাম এখানে, কিন্তু পরে বুঝলাম চালাকি করে কোনো লাভ হয়নি। ওনারা ওনাদের মতনই বিগ সাইজের সব দিয়ে দিয়েছেন, আর এখানে প্রায় 20 পাউন্ডের খাবার আছে। ভেবেছেন বোধহয় পরিবার নিয়ে এসেছি আর সবাই মিলে যাতে ভালো করে খেতে পারি, সেজন্যই এরকম একটা ব্যবস্থা মোটামুটি আমার রাত্রেবেলার জন্য বুফে। চলুন হোটেলে গিয়ে বেশ সাজিয়ে খেতে বসি। খিদেটাও জব্বর পেয়েছে, কিন্তু তাও আমি জানি খাওয়ার অনেকটাই নষ্ট হবে। 10 ইউরোতে কিন্তু আপনি একদম পেট ভরে খাবার খেতে পারবেন। আমার একটু বাড়াবাড়ি হয়ে গেল। ফ্লোর 3, রুম নাম্বার। এই হচ্ছে আমার রুম, একদম ছিমছাম। কালকে দিনের বেলাতেও একটা ভিউ নিয়ে নেব। আর এই হচ্ছে বাথরুম। এবারে বসে পড়ি খেতেও তো মনে এত খাবার খেতেও সময় লাগবে অনেক। আজকে রাতে আর ঘুমানোর সময় হবে না মনে হচ্ছে, খাওয়া দাওয়া করে ভোরবেলায় বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে আমার বুফে। ব্রেড দিয়েছে, ইউরোপের যে কোনো রেস্তোরাঁতে ব্রেড এমনিতেই দেয় খাবারের সাথে। হারিরা স্যুপ, ডাল, ছোলা, টমেটো সব কিছু মিশিয়ে, সঙ্গে কাবাব নিয়েছিলাম, চিংড়ি মাছ আর মুরগির মাংসের। আর এই ফ্রাইড রাইসের মতো খাবারটা হচ্ছে পায়েল্লা। গুড মর্নিং সবাইকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে। আর বাইরে যে ট্রেন স্টেশন দেখা যাচ্ছে, আমি যাব ব্রুজ।
তারপরে ইচ্ছে আছে যদি ঘেন্ট যাওয়া যায়, দুটো শহর যদি আজকে কভার করা যায়। আর রাস্তায় মোটামুটি লোকজন কাল রাত্রেবেলা যেরকম ছিল সেরকমই আছে। জুতোর অবস্থা, আর এইটুকু টাইমের জন্য জুতো কেনার টাইম হবে না। এই যে আমার হোটেল থেকে চেক আউট করে গিয়েছি, আর এখন যাচ্ছি। আমার গন্তব্য হচ্ছে রেলওয়ে স্টেশন, যেখানে কালকে নেমেছিলাম সেখানে, মিডি রেলওয়ে স্টেশন। এইখানে একটা এসেনশিয়াল ব্রাসেল বলে এটা একটা রেস্তোরাঁ মনে হয়। আমি নিয়ে নিলাম একটা চিকেন স্যান্ডউইচ, সঙ্গে কফি, দুটো মিলিয়ে দাম হয়েছে 5 ইউরো। আর পেমেন্ট করতে হবে এই মেশিনটাকে ব্যবহার করে। আমি 10 ইউরো দিতে এই মেশিনটি আমাকে ফিরিয়ে দিল 5 ইউরো। এই কফি আর একটা চিকেন স্যান্ডউইচের মতো আর কি, বেকারি আইটেম, দেখে খুব ফ্রেশ মনে হলো। খাবার দাবার গতকাল রাত্রেও ফ্রেশ ছিল, কিন্তু আমি বিশেষ খেতে পারিনি, তো এটা আমি ট্রেনে খেয়ে নিতে পারবো। এখন দেখি ট্রেনের টিকিটটা যদি পাওয়া যায়। ভদ্রলোক আমাকে চেনে না, তাও আমাকে হাত নেড়ে একটা মানে কি বলবো জেস্টার দেখালেন, যে আমার কিন্তু মনটা খুব খুশি হয়ে উঠলো এই অজানা দেশে। আমার মনে হয় পৃথিবীতে মানুষ দুরকম হয়, এই একরকম যারা এই এফোর্টটা দেয় না, আর আরেক রকম হচ্ছে এনারা যারা সবসময় যে কোনো মানুষকে ছোটোখাটো আনন্দ দিয়েও একটা ভালো দিন কাটাতে সাহায্য করে। এই সামনেই দেখা যাচ্ছে মিডি স্টেশন, খুব ভালো কিন্তু আমার হোটেলের লোকেশনটা। আপনাদের হোটেলের নাম তো দিয়েই দিয়েছি, কারণ প্রয়োজন হলে বলবেন, আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো। যদি কখনো এদিকে আসেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। কালকে যখন দেখাচ্ছিল পুলম্যান বিল্ডিং এর ভেতর দিয়ে, তখন আমি বুঝতে পারিনি এই একই বিল্ডিং এ রেলওয়ে স্টেশন, একই বিল্ডিং এ এই পুলম্যান, কোনো হয়তো একটা অর্গানাইজেশন হবে। এখানেও রয়েছে এই কিয়স্কগুলো, যেখান থেকে আপনারা জল টল পেয়ে যাবেন। আর এই মিডি স্টেশনে কিন্তু বেশ কটা ভালো খাওয়ার জায়গা আছে, যেখানে আপনারা নুডলস, রাইস, চিকেন এগুলো সব পেয়ে যাবেন। সকাল সকাল কারা আইসক্রিম খায়, আমার ছেলে মেয়ে খেত। আচ্ছা, ব্রেকফাস্টও পাওয়া যায় এখানে, এই আইসক্রিমের দোকানে ব্রেকফাস্টও পাওয়া যায়। ব্রেকফাস্ট বলতে এরকম আর কি, প্যানকেক, ক্রসো, এটা আমি বেশ ধরে নিয়েছি। এই হচ্ছে স্টেশন, দেখার মতো কিন্তু। এই যে আরেকটা, হ্যাঁ এটা মনে আছে আমার, সুশি শপ, এই দোকানটার কথা মনে আছে। এই যে সাদা আর নীল রঙের যে জায়গাগুলি, এইখানে এরকম কাউন্টার রয়েছে। আমাকে একজন এখানকারই কর্মী টিকিট করে দিলেন, খুব সহজ পদ্ধতি, কোনো অসুবিধা নেই, আপনারা নিজেরাই করতে পারবেন। আমার 10 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন, 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। 8:51 ট্রেন দেখা যাচ্ছে, 8:51 ট্রেনটা 1, 2, 3 নম্বরে ব্রুজ। চলুন চলো যাক। এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তবে আমার ট্রেনটা হবে দোতলা, আর ফার্স্ট ক্লাস মানে কিন্তু দোতলায় বসতে পারবো, ঠিক আছে? সেটা আমি আগের বারে এসে বুঝতে পেরেছি। এখন ওয়েট করি স্টেশনে, 10 নম্বর প্ল্যাটফর্মে আসবে আমার ট্রেন। এই হচ্ছে আমার সেই স্যান্ডউইচটা, পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি, চিজ আর চিকেন ভেতরে, খেতে ভালোই লাগছে। কফিও আছে সাথে, এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এখন।
আর ওই দেখুন ঢুকছে আমাদের ট্রেন, আমাদের মানে আমি আর আমার আশেপাশে দাঁড়িয়ে থাকা এই সমস্ত সহযাত্রীদের, যাদের মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করেই ফেলেছিলাম, আচ্ছা ট্রেনটা থামবে তো ব্রুজে? সেই ছোটোবেলাকার অভ্যেস, জানতাম যে আমার গন্তব্যেরই একটা বাসে উঠছি, তাও উঠে বারবার জিজ্ঞেস করা কন্ডাক্টর কাকুকে যে থামবে তো। যাই হোক, যোগ্য জবাব দিলেন আমার সহযাত্রীটি, বললেন আপনি যেখানে আমরাও ঠিক সেখানে। গতবার যখন বেলজিয়ামে এসেছিলাম আমরা ফাঁকা দেখে দোতলায় উঠে বসে পড়েছিলাম, পরে টিটি এসে খুব ভালো করে বুঝিয়ে বলেছিলেন দোতলা মানে ফার্স্ট ক্লাস, তার জন্য ফার্স্ট ক্লাসেরই টিকিট লাগবে। এই দেখুন আমার বিজয় পতাকা উঠছে, আমি ঠিকঠাক মতো একেবারে ফার্স্ট ক্লাসের টিকিট কেটেই এবারে দোতলায় উঠে বসেছি। এই হচ্ছে আমার ট্রেন টিকিট, যাওয়া আসা 54 ইউরো। আর আমি মাঝখানে কিন্তু ঘেন্টেও নামতে পারবো বা ফেরার সময়ও নামতে পারবো, কোনো অসুবিধা নেই, আলাদা কোনো টিকিট লাগবে না। আর যে রেল কর্মী ছিলেন ওখানে, উনি আমাকে সাহায্য করেছিলেন, ভীষণ হাসি খুশি একজন মানুষ। আগের বারও যখন এসেছিলাম তখনও খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল ট্রেনে উঠে এবং বিভিন্ন পর্যটনের জায়গাতে গিয়ে। তাই বলতেই হবে বেলজিয়ামের লোকজন কিন্তু ভীষণ হাসি খুশি এবং তাদের অতিথি পরায়ণতা, কারণ আমি একজন বিদেশি, সেদিক থেকে বলবো মনে রাখার মতো। পাশ দিয়ে অনেক দৃশ্যপট বারবার বদলে যাচ্ছে, হঠাৎ করেই চোখে পড়লো একটা সূর্যমুখী ক্ষেত, ভালো করে ছবি তোলার জো নেই যদিও, কিন্তু দেখে মন ভরে গেল। আমরা এখন যাচ্ছি ব্রুজের দিকে, আর ব্রুজের আগে আরেকটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর আসে, যেটার নাম হচ্ছে ঘেন্ট। দুটো যদিও একদিনে করা যায় বলেই আমার বিশ্বাস, তবে তাড়াহুড়ো না করে আপনারা কিন্তু দুটো শহর দুদিনেও করতে পারেন। ফ্রেঞ্চটাই বেশি ব্যবহার করছেন এখানে, বনজো, মেসি এ ধরনের শব্দেরই আধিক্য বেশি, ব্যবহার বেশি, তার মানে ফ্রেঞ্চটাই বোধহয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তবে তার সাথে আমি যতটুকু জানি ডাচ, যেটা নেদারল্যান্ডসের ভাষা, এবং জার্মানও বলা হয়। ব্রুজ পৌঁছানোর সময় বলছে 9:50, তার মানে 1 ঘন্টার থেকে সামান্য কম সময় লাগছে ট্রেন যাত্রায়। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। পরবর্তী ব্লগে থাকবে একটা রুদ্ধশ্বাস গল্প, সেই গল্পের অনেকখানি জুড়ে থাকবে একটা রূপকথার শহর, আর বাকি সবটুকু জুড়ে থাকবে একটা মফস্বলের মেয়ের আত্মবিশ্বাসী হয়ে ওঠার কাহিনীটাও। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।